প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আয়ের নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথন। নিয়মিত আয়োজন হলেও আজকের এই আয়োজন, আজকের এই পর্ব ভীষণ ভীষণ বিশেষ, কারণ আজকের এই দিনে ওই দূর আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কিন্তু আকাশে না জন্মেছিলেন আমাদের বাংলাদেশের এই ভূখণ্ডে। আমাদের সকলের গর্ব, আমাদের সকলের অহংকার, উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রুনা লায়লার আজ জন্মদিন। জন্মদিনের এই শুভক্ষণে তাকে পেয়েছি আজ আমরা তারকা কথনের এই সেটে। তাকে শুভেচ্ছা জানাচ্ছি শুরুতেই, হ্যাপি হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ শুভ জন্মদিন। সেই সাথে এক ঝাঁক আমাদের দেশের অন্যতম নক্ষত্ররা সঙ্গীত জগতের সাথে সকলে আমাদের সাথে আছেন। শুরুতেই আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সঙ্গীত শিল্পী রফিকুল আলম স্যারকে, আপনাকে শুভেচ্ছা। আছেন সঙ্গীত শিল্পী আবিদা সুলতানা, আছেন সঙ্গীত পরিচালক মানাম আহমেদ, আছেন সঙ্গীত শিল্পী রবি চৌধুরী এবং আছেন সঙ্গীত পরিচালক ফুয়াদ নাসির বাবু। আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের বিশেষ দিন, বিশেষ ক্ষণ। আমি জানি এত নক্ষত্রদের মাঝে বসে আমি আজকে কি জিজ্ঞাসা করব আমি আসলে জানি না, তাই গল্প শুনতে চাই। এবং সঙ্গীত জীবনের পথ চলা সকলের অনেক দীর্ঘ, বিশেষ করে আমাদের ম্যাডামের। সকলে একসাথে মিলে যদি আজকের এই বিশেষ দিনে ম্যামকে জন্মদিনের শুভেচ্ছা আমরা জানাই একটা সুইট গ্রিটিংসের মাধ্যমে, একসাথে বলে উঠছি আমরা তবে তাহলে। Happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday to you. Thank you. দীর্ঘজীবী। Thank you so much. ম্যাম, সঙ্গীতের জীবনের পথ চলা 7টি বছর আপনার। এই 7 বছরে দেখেছি আমরা অনেক কিছু, সেই কাজ সম্পর্কে আমরা অনেক জানি, তবুও স্মৃতিচারণ কিন্তু হয়ে যায় আমাদের। তাই সেই স্মৃতির কিছু কিছু অংশ মিলে আমরা একটি অডিও ভিজুয়াল তৈরি করেছি দর্শকদের উদ্দেশ্যে। শুরুতেই সেটা আমরা একটু দেখে আসি, চলুন প্রিয় দর্শক। সঙ্গীত পরিবারে জন্ম রুনা লায়লার। মা আমিনা লায়লা গান করতেন। মায়ের কাছে সঙ্গীতে প্রথম তালিম নেন তিনি। তার মামা সুবীর সেন ছিলেন ভারতের বিখ্যাত সঙ্গীত শিল্পী। রুনা লায়লার জন্ম 1952 সালের 17 নভেম্বর সরকারি কর্মকর্তা বাবা সৈয়দ মোহাম্মদ এমদাদ আলীর কর্মস্থল সিলেটে। বোন অতি অল্প বয়সে প্রয়াত দিনা লায়লা, একমাত্র ভাই সৈয়দ আলী মুরাদ, স্বামী খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা এম আলমগীর। এক কন্যার জননী তিনি। মেয়ে তানি লায়লা বসবাস করেন ইংল্যান্ডে। 2 নাতি জাইন ও অ্যারন অতি আদরের ধন তাঁর। রুনা লায়লার বাবার বাড়ি রাজশাহীতে। তাঁর বাবার পোস্টিং যখন সিলেটে, তখন সেখানে জন্ম হয় তাঁর। তাঁর বয়স যখন 2.5 বছর, তাঁর বাবা বদলি হয়ে তৎকালীন পশ্চিম পাকিস্তানের মুলতানে চলে যান। সেই সূত্রে তাঁর শৈশব কাটে পাকিস্তানের লাহোরে। মাত্র 6 বছর বয়সে গান শুরু করেন রুনা লায়লা। তিনি তখন কিশোরী। বাবার চাকরির সুবাদে বসবাস করেন পাকিস্তানে। এক অনুষ্ঠানে গান গাওয়ার কথা তার বড় বোন দিনা লায়লার, কিন্তু অসুস্থতার জন্য অনুষ্ঠানে যেতে পারলেন না দিনা লায়লা। সেই অনুষ্ঠানে গান গাইলেন শিশু রুনা। বিমোহিত হল দর্শক। এরপর অনেক অনুষ্ঠানে একসাথে গান গেয়েছেন 2 বোন রুনা লায়লা ও দিনা লায়লা। 1964 সালে মাত্র 12 বছর বয়সে প্রথম ছবির গানে প্লেব্যাক করেন তিনি। শুরু হয় তাঁর পেশাদার শিল্পী জীবন। 1974 সালে প্রথমবারের মতো ভারতীয় চলচ্চিত্র এক্সে বারকার এক ছবিতে প্লেব্যাক করেন তিনি। 70-এর দশকে ভারতের বিখ্যাত অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক রাজ কাপুর তাঁকে বলিউডে নায়িকা হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। চলচ্চিত্রের গান তো গেয়েছেনই, এছাড়া গজল, আধুনিক গান, লোকসঙ্গীত, কি গান নেই তিনি। রেডিও, টেলিভিশন, মঞ্চ, সিনেমা সহে তিনি একজন ক্লাসিক্যাল ধ্রুপদী শিল্পী। পাঞ্জাবি, হিন্দি, সিন্ধি, গুজরাটি, বেলুচি ও ইংরেজি ভাষা সহ মোট 18টি ভাষায় 10,000-এরও বেশি গান করেছেন। দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক শিল্পী হয়েছেন রুনা লায়লা। লন্ডনের অ্যালবার্ট হল, ওয়াশিংটনের কেনেডি সেন্টার, নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেন, সিডনি অপেরা হাউস সহ সারা দুনিয়ার বিখ্যাত সব জায়গায় গান করেছেন তিনি। বানাইলো
শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো, তোমাদেরই মন ভরাবো। সঙ্গীতে অবদানের জন্য বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার চলচ্চিত্র পুরস্কার কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো। এবং মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার 2022। ভারতের চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ পুরস্কার দাদা সাহেব ফালকে সম্মাননা 2016 পেয়েছেন তিনি। পেয়েছেন সাইগল পুরস্কার, সঙ্গীত মহাসম্মাননা পুরস্কার সহ অনেক পুরস্কার ও সম্মাননা। আমরা ফিরে এলাম আবারও সরাসরি আয়োজনে। জন্মদিনের এইখানে আমাদের সাথে আছেন আমাদের সঙ্গীত শিল্পী, আমাদের প্রাণপ্রিয় রুনা লায়লা। আজকে লক্ষ কোটি দর্শকদের পক্ষ থেকে, তার ভক্তদের পক্ষ থেকে, দেশে বিদেশের যত মানুষ আছেন তাদের পক্ষ থেকে আজকের এই দিনে তাকে আমরা সম্মান জানাই, শুভেচ্ছা জানাই এবং একটু উত্তরীয় পরিয়ে দেওয়ার মাধ্যমে তাকে আমরা এই সম্মানটা প্রদর্শন করতে চাই। আমি পরিয়ে দিচ্ছি আমাদের শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যামকে, আমাদের ভালোবাসার স্মারক। সকল শিল্পীদের তরফ থেকে, আপনার লক্ষ কোটি ভক্তদের তরফ থেকে এইটুকু সম্মান আপনার প্রতি। অনেক ধন্যবাদ। সেই সাথে আপনার হাতে তুলে দিতে চাই আমরা একটা শুভেচ্ছা স্মারক আমাদের চ্যানেল আইয়ের পক্ষ থেকে। যদি মানাম আহমেদ আমাদের শ্রদ্ধেয় ম্যামের হাতে দাঁড়াই না, সকলে মিলে আমরা দিই। স্যার ধরো আমি একটু হাত দিই। ধরো, হ্যাঁ, নিশ্চয়ই। please, সবাই বাবু লোক থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। এই মুহূর্তটি আমাদের সকলের জন্য অনেক বিশেষ। আমরা জীবন্ত এই কিংবদন্তির হাতে এই ক্রেস্ট, এই সম্মাননা স্মারকটি তুলে দিলাম। এই সম্মানটা আসলে তার নয়, তাকে দিয়ে আমরা বরং সম্মানিত বোধ করছি। ম্যাডাম, আমরা একটা এভি দেখলাম, সেখানে দেখলাম যে খুব কম বয়স থেকে আপনি শিল্পী হয়ে আমাদেরকে গান শোনাচ্ছেন। একটা রঙিন জীবন, বর্ণাঢ্য জীবন। এক ঝলকে যখন দেখে আসলেন সেই স্মৃতিগুলো, কেমন লাগলো? ভালোই লাগলো। 60 বছর আসলে ভাবতেও, চিন্তা করলেও কেমন লাগে যে এতগুলো বছর কিভাবে কেটে গেল। অনেক স্মৃতি মনে পড়ে। আর এখন আজকে যারা এসছেন এদের সাথে তো অনেক কাজ করেছি। খুব ভালো লাগছে যে ওরা কষ্ট করে সময় বের করে এসছে আমার এই অনুষ্ঠানে। তো স্মৃতি তো অনেক আছে, অনেক আছে, সবই ভালো। এবং যা পেয়েছি আমি তো এখনো পাচ্ছি, আল্লাহর রহমত। আর শ্রোতাদের কাছে, আমার গানের ভক্ত যারা, তাদের কাছে শুধু একটি জিনিস চাই, আপনাদের আশীর্বাদ এবং দোয়া। সুস্থ থাকি যেন এবং কিছু ভালো গান আরও দিতে পারি। ঠিক তাই। আমরা যা কিছু দেখলাম অডিও ভিজুয়ালে বা আপনার জীবনী, আপনার গানগুলো সকলে আমরা জানি, সকলে খুব চেনা রুনা লায়লাকেই আসলে নতুন করে আমরা সব সময় চিনি। তবে এই চেনার মাঝেও কোনো এক অচেনা রুনা লায়লা কি আছে যাকে আমরা এখনো চিনি না, বা যে দিকটা আমরা জানি না? সেটা বলা যাবে না। দর্শকদের জন্য কি ছোট্ট করে বলা যায় না? আমরা জানি, পুরোটা হয়তো আপনার কাছ থেকে জানতে পারবো না, তবে অনেক সঙ্গীত শিল্পীরা রয়েছেন, সঙ্গীত পরিচালক রয়েছেন যাদের সাথে আপনি কাজ করেছেন, তারা কিন্তু বেশ অচেনা জায়গাটুকুও কিন্তু জেনে ফেলেছে বা জানে। তাদের কাছ থেকে যদি আমরা একটু ছোট্ট করে শুনি। আমরা মানাম আহমেদকে দিয়ে শুরু করতে চাই। আমার শোনা যাচ্ছে? আমার ছোটবেলার বেড়ে ওঠা রুনা আন্টিকে দেখি। আমার বাবা একজন সুরকার, সঙ্গীত পরিচালক ছিলেন। আমি তাদেরকে দেখেছি একসাথে কাজ করতে। আর রুনা আন্টি খুব ভালো গার্ডেনিং করেন, এটা হয়তো অনেকে জানেন না। প্লাস হচ্ছে উনি ছবিও কিছু আঁকেন, এগুলো সবার সামনে এখনো আসেনি। হ্যাঁ, কিছু অভ্যাস তো থাকেই, ক্রিয়েটিভ লোকজনের সবসময় কিছু না কিছু আলাদা কিছু অপশনস থাকে যেগুলো একান্তই ওনার নিজস্ব, সেটা কারোর সামনে কখনো আসেনি, আসবেও না। উনি যদি কখনো মনে করেন যে না সবাইকে জানাবো তাহলে আসবে, এই আর কি। গার্ডেনিং করি আমি। গার্ডেনিং এর আমি তো দেখলাম আমার মা করে। না, আপনাকেও তো দেখলাম আমি
কোথায়? চ্যানেল আইতে তো দেখলাম গার্ডেনিং করতে। শাহেক সিরাজ আপনার ওখানে গেল। না না তাই আমরা একটু রবি চৌধুরীর কাছে যদি একটু তাহলে আরেকটা কি বললে? ছবি আচ্ছা, আঁকা। আমি ভুলে গেছি। ছবি আঁকা মানে ভুল বলেছে দাদা, তুমি এটা ঠিক করে নাও ব্যাপারটা। দাদা তুমি ব্যাপারটা ঠিক করে নাও। রবি চৌধুরীর কাছে আমরা একটু শুনি কি বলে আজকে রুনা লায়লা ম্যাম কে আসলে কালকে বা কে কখন কোথায় থাকি আমরা জানি না, এই যে জীবিত অবস্থায় আমরা সেলিব্রেট করতে পারছি। রুনা লায়লা মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে রুনা লায়লা। বিদেশিরা আমরা যখন দেশের বাইরে গান করতে যাই তখন বিদেশি যখন প্রমোটাররা পরিচয় করে দিয়ে বাংলাদেশ কা সিঙ্গার হয় মেরা মুল্লুকা, তখন কিন্তু একজনের নামই আসে, সেটা আমাদের প্রিয় রুনা লায়লা। শুভ জন্মদিন, আপনার একটা গান আছে, শুভ জন্মদিন শুভ জন্মদিন প্রিয় শিল্পী প্রিয় শিল্পী শুভ শুভ জন্মদিন, গান একটু শুভ জন্মদিন শুভ জন্মদিন, মনে হয় ইয়াদ করে এসছি। হ্যাঁ, শুভ জন্মদিন। থ্যাংক ইউ। আমরা আমার ফুয়াদ নাসির হারিয়ে বাবুর যাওয়া ছোট কাছে ভাই, একটু শুনি। বড় ভাই। ওইদিকে তাকিয়ে বলো। কোন দিকে দেখো? দিকে আচ্ছা ম্যাম যেহেতু আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনার দিকে তাকিয়ে বললে বোধহয় আরো মিষ্টি না লাগবে। আমার গোপন কথাটা কি বলে আমার দিকে। আপনি নিজেরাও জানি না। আমার খুব ভালো লাগছে এই অনুষ্ঠানে থাকতে পেরে, আমি ভীষণ সম্মানিত বোধ করছি। এবং আপনারা রুনাপা, আপনাদের কাছে রুনাপা কিন্তু আমার কাছে বড় আপা। আমি সেভাবে দেখি ওনার 60 বছরের ক্যারিয়ারে প্রায় 40 বছর আমি ওনার সঙ্গে কাজ করছি। তো এটা আমি ভীষণ সৌভাগ্যবান যে এমন একজন লেজেন্ডের সঙ্গে থাকতে পেরেছি কাছে, এবং তার স্নেহ পেয়েছি, আদর পেয়েছি। এটা আমার কাছে বিরাট প্রাপ্তি মনে হয় আমার এই সঙ্গীত জীবনে। আপা আপনার সুস্থতা কামনা করছি এবং দীর্ঘ কামনা করছি। আপনি দীর্ঘদিন বেঁচে থাকেন আমাদের মাঝে, আরও 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 অনেক ভালো ভালো গান দেন আমাদের। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। থ্যাংক জি, ইউ। ফুয়াদ নাসির বাবু, আরেকটি প্রশ্ন আছে আপনার কাছে। আপনি যখন স্টুডিওতে রেকর্ডিং করেন, যখন আমাদের রুনা লায়লা ম্যাম থাকে, তিনি আসছেন, তখন মিউজিশিয়ান সহ আরও যারা থাকেন সবাই বেশ অ্যালার্ট থাকে নিশ্চয়ই। ওই এক্সপিরিয়েন্সটা আপনাদের কেমন হয়? তখন কি করেন আপনারা? সেটা আমি বলি, সেটা কিন্তু একসময় ছিল, এখন অতটা না। যখন শ্রুতিতে আমি বলি 80s-এর দিকে কথা বলছি, তো আমরা রিহার্সাল করতাম, তারপর নিয়ে এসে আমাদের সাথে রিহার্সাল করে টেকে যেতেন। তখন তো একবারে সব টেকে হতো মনো। তো আমরা হইচই করছি, যোগ করছি, যেই রুনাপার গাড়িটা ঢুকলো স্টুডিওতে সবাই চুপ। একটা বাঘের ভয় কাজ করতো। এখন সেটা নাই, এখন এত কাছে চলে এসেছি আর সেই ভয়টা নেই, কিন্তু সেই এটা আছে সমীকর কথা বলে। না, আরেকটা জিনিস আমি বলি, এটা বলার পরে আমার মনে পড়লো যে আমাকে একজন তোমাদের একজন কেউ বলছিল যে আপনার যেদিন রেকর্ডিং থাকতো বলে সব মানে কখন উনি ঢুকবে কখন ঢুকবে সব একেবারে ইয়ে হয়ে থাকতো, অ্যালার্ট হয়ে থাকতো। বলে যেই বলে রাস্তায় একটা লোক দাঁড় করাতাম, যেই বললো যে গাড়িটা আসছে কিন্তু, বলে প্রডিউসার গিয়ে সাথে সাথে কলন টলন প্রস্তুতি মেখে আসতো। তো বলে আর আপনি যে আসছেন, যখন নামেন গাড়ির থেকে আপনি এসছেন বোঝাই যায়, বিকজ আপনার পারফিউমের গন্ধ এত পাই আমরা স্টুডিওতে। বিশাল এক কর্মযজ্ঞের প্রস্তুতি, সাথে ম্যাম যে আসবে তার একটা এক্সাইটমেন্ট। এবং একটু সঙ্গীতশিল্পী আবিদা সুলতানের কাছে জিজ্ঞেস করবো, প্লেব্যাকে তিনি অসংখ্য গান উপহার দিয়েছেন আমাদের, এবং রুনা লায়লা ম্যামের সাথে গান করার এক্সপিরিয়েন্সও তার আছে, সেটা একটু শুনতে চাই। হ্যাঁ, সেটা আমার মানে অনেক বড় ভাগ্য যে তখন তো কেঁপেছি অবশ্যই, আমি এখনও কাঁপছি, রুনার পর পাশে বসে ঘামছি। রুনা লায়লা মানে সামথিং আমাদের কাছে, অবশ্যই উনি সারা বিশ্বের কাছে বাংলাদেশের একজন। তো রুনাপার সঙ্গে যখন প্রথম গান বোধহয় করেছিলাম আলাউদ্দিন আলী, না বুলবুলের বাঞ্জারান ছবিতে, আমরা তো বাঞ্জারান আলাউদ্দিন আলীর, হ্যাঁ এই গানটা ছিল। তো অনেক কাঁপছি, রুনাপা আসবেন, আমি তো আগে তুলে গিয়ে গান টান তুলে ফেলছি, রুনাপা আসবেন। তো আসার পরে তো আমার গলা দিয়ে আর গান বেরোচ্ছে না, মানে রুনাপা গাইছেন তারপরে আমি গাইবো, এটা আমি ভাবতে পারছি না। তো উনি এমনভাবে কথা বলেছেন আমার সঙ্গে, এত সুন্দর করে মানে গান গাইছেন, এত ফ্রেন্ডলি, তো যার জন্য ভয়টা চলে গেছিলো, যার জন্য গাইতে পেরেছিলাম আর কি।
ভীষণ সুন্দর সব অনুভূতি এবং সুন্দর আচ্ছা, এক্সপেরিয়েন্স আমার সকলে। একটা প্রশ্ন আছে রুনা আপার কাছে। রুনা আপা, আপনি কখনো রান্না করেছেন? হ্যাঁ, কি শুনি, কি রান্না করেছেন? মিথ্যা কথা। না না অবশ্যই করেছি। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু একবার বোধহয় কাচ্চি রান্না করেছিলেন। না না, মাথা খারাপ, কাচ্চি রাঁধতে পারবো আমি? না না, আমি ওই বিদেশে গেলে আমার মেয়ের ওখানে, জামাইয়ের ওখানে, তখন ওই নাতিরা আসে, ওদের জন্য কয়েকটা আছে। হ্যাঁ হ্যাঁ, নুডলস না না, আমি একটা শাক দিয়ে একটা মাংস রান্না করি, শাক গোশত যেটা, হ্যাঁ ওইটা রান্না করি পালং শাক দিয়ে। আর একটা মাশরুমস করি, খুব ঝটপট হয়ে যায় ওটা। হ্যাঁ, ওটা খুব পছন্দ করে ওরা। সো আমি ম্যাডাম শুভ জন্মদিন। আপনার রান্নার গল্প শুনতে শুনতে মানে আমার খিদে পেয়ে গেছে। আর আপনাকে এই ফুলটা আমাদের সকলের পক্ষ থেকে, আপনাকে এত সুন্দর লাগছে ফুলের মতো, কিন্তু এই রঙের ফুল আসলে পাইনি, লাল গোলাপ নিয়ে এসেছি। আমি তো আরো ভাবলাম যে খাবার নিয়ে এসছো। এটা আমি রান্না করতে বলে এসেছি ম্যাম, ওই যে মাশরুমের কথা বলছিলেন, ওই মাশরুম আনিয়েছে আমি। থ্যাংক ইউ, এখানে থ্যাংক ইউ। সামনে। আমার একটা প্রশ্ন আছে ম্যাডাম, জি, আমি কি করতে পারি? হ্যাঁ। আপনি প্রথম কবে লাল গোলাপ উপহার পেয়েছিলেন? মানে মানে অনেক এইরকম লাল গোলাপ না, বিশেষ কোনো মানুষ বিশেষ কিছু বলে কোনো সেটা কত বছর বয়সে, সেটাও একটা প্রশ্ন হতে পারে। এরপরে নিশ্চয়ই কোন বয়স? 12 বছর বয়স থেকে পেয়ে না না, ও অন্যভাবে বলছে, বিশেষ কারো কাছে না। আমার যে জীবনে যে বিশেষ মানুষটা আছে, সে কোনোদিন আমাকে লাল গোলাপ দেয়নি। এই অভিযোগ আমরা আগেও শুনেছি যে আপনাকে কোনো গিফটও দেয় না, না। গিফট দেয়। দেয়? হ্যাঁ। আজকে দিয়েছে কি? হ্যাঁ, আজকে জন্মদিনে কি দিয়েছে? এখনো কিছু দেয় নাই। রাত্রে সারপ্রাইজ আছে। ওকে, ঠিক আছে, সব ভালো যা শেষ ভালো, মানে শেষ করবে। বাট হি ইজ ভেরি জেনারাস, আর সব সময় মানে গিফট দিচ্ছে এটা ওটা। কোথাও বাইরে গেলে আমি অনেক সময় বলি দূর আর শাড়ি টাড়ি কিনবো না, কিনো না, কিনো না। হ্যাঁ, কি হলো, তোমার তো লাগে শাড়ি? আমি বলছি না, আমার আছে, কিনবো না, শুধু শুধু পয়সা নষ্ট খামাখা। আহা, বলছি তো কিনো না, মানে জোর করে। সো দ্যাটস ভেরি সুইট, and I don't think a lot of husbands do that. না, রুনা আপার জন্মদিনে আমরাও অনেক আনন্দ করি। হ্যাঁ, আমরা বাড়িতে আমাদের ওই ব্যাপারে আমার একটা ব্যাপার অধিক বলার অধিকার আছে। আমার টার্ন যখন আসবে তখন একটু বিস্তারিত বলবো। তাহলে পরে বাবু, তুমি যখন বলছিলে যে আমি কম বলবো, আমি উল্টোটা, আমি একটু বেশি বলবো। তার একটা কারণ, কতকগুলো কারণে, বেশ কয়েকটা কারণ আছে। প্রথমত, ওনার জন্মদিন পালন করবার জন্য গত প্রায় 10 বছর হবে পালন করবার জন্য আলমগীর ভাই আমাকে দায়িত্ব দেন। একটা পার্ট গেল, এটা একটা অংশ গেল। এবার আর একটু পেছনে যাই, সেটা হলো প্রতিটি মানুষের জন্মস্থান থাকে না, অ্যানসেস্ট্রি বলে একটা কথা আছে না, যে বাবা মা কোথায় ছিল। অ্যানসেস্ট্রি কিন্তু ওনার সঙ্গে আমার একসঙ্গে। তার পূর্বপুরুষরা ছিলেন রাজশাহীতে, আমার অরিজিনাল রাজশাহী বাসী তারা। তার বাবার সঙ্গে একবারই আমার দেখা হয়েছিল, আমি সালাম করতে গিয়েছিলাম। তো সেটা একটা বিষয়। আর ধরো, যেমন ধরো আমাদের রাজশাহী অঞ্চলে আমি তখন কলেজে পড়ি, রেডিওতে হঠাৎ করে দেখি, তখন আমি গান গাই না, দেখতে দেখতে যে আমার বড় ভাই গান গায়, দেখে এটা টেপ লাইব্রেরিতে বিরাট ভিড়। হ্যাঁ, সেইখানে একটা গান শোনার জন্য অনেকজন, তখন টেপ লাগাতে তো টাইম লাগতো, বড় টেপ রেকর্ডার ছিল, সেইখানে একটা গান বাজছে। তা আমরা ধরেই নিয়েছি আমি আশা ভোসলের গান হচ্ছে একটা, কে খামাখা ভিড় করার কি আছে। আসলে তখন ওই গানটা কেবল এসছে ঢাকা রেডিওতে, রাজশাহী রেডিওতে, তখন ইন্টার স্টেশন এক্সচেঞ্জ হতো গানের। হ্যাঁ, সেই গানটা, আমি নদীর মতো পথ ধরে তোমার জীবনে এসেছি, ধরেই নিয়েছি যে আমরা আশা ভোসলে আর কি শুনবো। তখন এইটা আমার স্মৃতিতে মনে আছে সাংঘাতিকভাবে, যে একটা বাঙালি মেয়ে গান গাইছে, তখন পাকিস্তান, ভারতের গান তখন দুর্দণ্ড প্রতাপে হচ্ছে, সেইখানে এইরকম একটা গান বের হয়ে এলো, একবার চমৎকৃত হলো সারা তৎকালীন পূর্ববঙ্গ। উনি হয়তো তখন সেটা জানি না গান, তখন তিনি অলরেডি এস্টাবলিশড এখানে। আর একটা আমার কাছে
মনে হয় তখন তো টেপ, ভিডিও টেপ আসতো না। আমাদের একজন নেভিতে চাকরি করতেন রাজশাহীতে, তার নামও মনে আছে আমার, মতিন সাহেব। তিনি একটা টেপ এনেছিলেন, একটা শো। তখন তো শো সম্পর্কে ধারণা ছিল না মানুষের। জিয়া মহিউদ্দিন শো, হ্যাঁ, ওটা অডিওটা এনেছেন, আমরা সব রেডিওতে সব শুনতাম। এই হলো রুনা আপার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক। এবার আমি আসি গান গাওয়া। আমি ওনার সঙ্গে ফিল্মে 2-3টে ফিল্মে গান, ডুয়েট গান গেয়েছি। তার মধ্যে একটা গান আলাউদ্দিনের সুর, ছবিটার নাম বোধহয় বিষের বাঁশি। সেখানে আমি অভিজ্ঞতার ছোট্ট একটু বললে সুবিধা হবে, মানে ওনার পার্সোনালিটি এবং ওনার গায়ক হিসাবে তার যে ক্ষমতা কতটুকু এবং তার গায়ক ছাড়াও আরও যে ক্ষমতা আছে সেটা প্রমাণের জন্য। গানটার জায়গাটা এরকম ছিল, সাথী রে, এরকম একটা হোল্ড নোট, অনেকক্ষণ, প্রায় 3-4 মাত্রা একটা হোল্ড নোট। তো ওখানে আমি খুব একটা অত দূর যেতে পারছি না, 3rd মেজার পর্যন্ত যেতে পারছি না। অন্য বুথে উনি আছেন, আমি আরেক বুথে গান করছি। তার ওখানে বলছে যে এটা করো, সাথী রে ও সাথী। আমার এত মনে আছে, আমার এত চমৎকার জিনিসটা, এবং আমি তৎক্ষণাৎ আমার কোথা থেকে কি ক্ষমতা এলো, ওই ছোট্ট একটা তান এমন সুন্দর এলো যে তারপরের বার উনি ওই কাজটা করলেন এবং গানটার মানে আদলটাই পরিবর্তন হয়ে গেল। এই ধরনের কাজ আমাদের করবার মতো শিল্পী আমাদের দেশে খুব কম আছে। এবং আর একটা জিনিস বলবো, আমাদের ছোট একটা দেশ, ছোট একটা ইন্ডাস্ট্রি, দেখবে সব ক্ষেত্রেই একটা আইকন তৈরি করবার টেন্ডেন্সি কিন্তু খুব কম আমাদের দেশে, খুবই কম। একটা মানুষ আন্তর্জাতিক হয়ে যায়, তারপরও তাকে স্বীকৃতি দেওয়ার মতো সদিচ্ছাটা খুব কম। কিন্তু রুনা লায়লার ক্ষেত্রে এটা হয়নি। একটা আইকন হিসেবে কিন্তু এককভাবে একজন সঙ্গীত শিল্পী দাঁড়িয়েছে, তিনি হচ্ছেন রুনা লায়লা। হ্যাঁ, এটা তুমি খেয়াল করে দেখবে, আইকন কিন্তু আমাদের তৈরি করা হয় না, আর তৈরি করার কোনো প্রচেষ্টাই নেই। হ্যাঁ, এবং এই সঙ্গীত ইন্ডাস্ট্রিটা গড়ে ওঠার পেছনে যে একজন রুনা লায়লার অবদান, সেটা নিশ্চয়ই আমরা বারবার বলতে চাই, হাজারবার। সেটাই বললাম যে একমাত্র আইকন আমাদের মানাম যেটা বাবু যেটা বলছিল, এয়ারপোর্টে আমাকে একজন ইস্তাম্বুল এয়ারপোর্টে আমি জিজ্ঞেস করেছি কে যেন বললো যে আমাদের বাংলাদেশের শিল্পী, আমি আবিদা অনেক শুয়েছি। তো হ্যাঁ, তাই নাকি, রুনা লায়লাকে দেখেছেন? রুনা লায়লাকে দেখে, হ্যাঁ ভাই দেখেছি। ফর্চুনেটলি আমার আইফোনে একটা ছবি, ওনার ছবি ছিল, এই দেখো। আমার তখন আমার দাম আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি রুনা আন্টি সম্বন্ধে। আমি তো আমাকে রং প্রশ্নটা করেছো, আমি রং উত্তর দিয়েছি, সরি। বিকজ আমি মনে করেছিলাম নিশ্চয়ই আন্টি হয়তো এই বয়সে এসে কিছু গার্ডেনিং করে, যে করেনি না। এই বয়সটা কি মানে এখন তো 27 বছর। একজন ওমেন, একজন নারী গার্ডেনিং করবে না, এটা ভাবাই যায় না, এটা ভাবাই যায় না। অলস, অলস। নিজে একটি ফুল, উজ্জ্বল ফুল। রুনা লায়লা কি সত্যি অলস? এখানে একটু জিজ্ঞেস করে ফেলি, অলস? হ্যাঁ, ও বলেনি কি বলছে। আচ্ছা, আমি ফিল্মের গান করব, সুযোগ পেলাম, একটা আসলো পাষাণ একটা ছবি, ওই ছবির গান। তো ওনার সাথে আছেন খালিদ হাসান মিলু। তা আমি তো খুবই নার্ভাস। তার আগেই আব্বা আমাকে বলেছেন যে বি কেয়ারফুল, উল্টাপাল্টা কিছু করবা না, এমনভাবে কমিউনিকেট করার চেষ্টা করবা যেন শি ইজ ফাইন, মানে ও যেন আনকমফোর্টেবল না হয়। আমি তো বুঝতে পারতেছি না কীভাবে। আমি গেলাম, আন্টিকে গানটা তোলা পরে মিলু ছিল। এখন ওনার সামনে তো কেউ ওনাকে গান তুলে দিচ্ছি, মানে এটাই তো আমার জন্য অনেক বিরাট একটা ব্যাপার। মানে আমি অলরেডি ভিতরে শেষ। কিন্তু আন্টির ব্যাপারটা হচ্ছে কি, শি ইজ সো ফ্রেন্ডলি। উনি গানটা তুললেন এবং উনি ওনার মতো করে এটাকে অর্নামেন্টেশনগুলো দেওয়া শুরু করলেন। তা আমি তো অ্যামেজড, আমি বুঝতে পারতেছি, বিকজ এটা আমি তো গলা দিয়ে ওনাকে গিয়ে বোঝাতে পারবো না, বাট শি নোজ ওয়ার টু গিভ ওয়াট। যেটা আপনি একটু আগে বললেন সাথী রে বলে টেনে উনি ওটা সেফ সাইড গেলেন, বিকজ এতক্ষণ আমি কেন টানবো, ওয়াই নট ক্রিয়েট সাম ভেরিয়েশনস ওভার দেয়ার। হ্যাঁ, ভেরিয়েশনস একটা ক্রিয়েট করা উচিত না? আচ্ছা, ছেড়ে দিয়ে অন্য একটা টার্ন নাও। এটা হচ্ছে একটা ক্রিয়েটিভিটি, যে কোনো একটা সিঙ্গারের একটা স্পন্টেনিয়াস ক্রিয়েটিভিটি থাকে, যেটা ওনার সবচেয়ে বেশি। আমি কয়েকজন শিল্পীকে দেখেছি এই কোয়ালিটিটা আছে, রুনা আন্টি বেস্ট। এবং ওই গান করার পরে আই ওয়াজ সো হ্যাপি
মানে আমি এখনও আমি মাঝে মাঝে শুনি গানগুলো, আমার খুব ভালো লাগে যে ওই সময় করা গান এত টোনাল বলেন, এক্সপ্রেশন বলেন, গানের ডেলিভারি বলেন, শি ইজ দ্য বেস্ট। মানে এটা অন্যরকম একটা কোয়ালিটি। ওনার সিঙ্গিং কোয়ালিটি নিয়ে একটা সেমিনার করা যায় না, এটা অবশ্যই করা যায়। আমার আরেকটা এক্সপিরিয়েন্স ওনার সাথে, রুনা আন্টির সাথে আরেকটা এক্সপিরিয়েন্স। ওনার সাথে তো সবাই ট্যুর করেন, আমি 2টো ট্যুরে গিয়েছিলাম। একটা হচ্ছে নেপাল, ফার্স্ট নেপালে গিয়েছিলাম, দ্যাট ওয়াজ এ ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স আমার জন্য। আলাউদ্দিন চাচা ছিল ওই গ্রুপে, আমি, আলাউদ্দিন চাচা, হাবলু চাচা, সাদেক মিলন, হ্যাঁ সাদেক আলী মিলনে, আর সেলিম আদা ছিল না, সেলিম আদা ছিল, আর ছিল বাসি রহমান আঙ্কেল ছিলেন। তো ওটা হচ্ছে একদম ওনার সোলো শো, অন্যরকম একটা প্রেজেন্টেশন, সব কিছু আমাদের রিসিভও করলো অন্যরকম, সম্মানটাই অন্যরকম। ওনাকে দেখে মানে নেপালের পুরা নেপাল পাগল, আমরা বাপরে বাপ। তারপরে একটা এক্সপিরিয়েন্স হচ্ছে লন্ডন, ওই বেঙ্গলি নাইট, মিথুন চক্রবর্তীর, রিমেম্বার? আচ্ছা, ওইখানে শি অ্যাপয়েন্টেড জলি মুখার্জির গ্রুপ ছিল, তারা উনি গান পাঠিয়ে দিয়েছেন, রিহার্সাল টেহার্সাল করেছে। বাংলাদেশ থেকে আমি একা গিয়েছি, আর এখান থেকে আরও অনেক শিল্পী, সাবিনা আন্টি, তারপরে শাকিলা, অনেকে গিয়েছিল। ও দিতির জামাই, ওরাও গান গাবে, সবাই গেছে। তো জলি মুখার্জির গ্রুপটা তো একটা প্রফেশনাল মানে স্টেজ পারফরমেন্স ওরা। তো ওরা আবার গান শুরু করার আগে একটা ইনস্ট্রুমেন্ট করে। আন্টিরটা ছিল ফার্স্ট পারফরমেন্স, উনি কারণ একদম ওপেনিং ওনারটা। উনি গান ধরেছেন, একই গানের 2টা গান একই টাইটেল, অ্যান্ড্রু কিশোর একটা গানের টাইটেল আর ওনার গানের টাইটেল, প্রথম গানের অনেক মিলে যায় তো, একই রকম টাইটেল। আন্টি গান গাচ্ছেন, উনি চলে গেছেন সামনে, উইমবলি অ্যারিনা ইজ এ বিগ স্টেজ, উনি সামনে চলে গেছেন। আমার সামনে, আমি একটা পোডিয়ামের মধ্যে দাঁড়িয়ে আছি, আমার সামনে সব মিউজিশিয়ানরা এভাবে দাঁড়ানো, আর কিছু মিউজিশিয়ান আমার পাশে, আর আমার সামনে হচ্ছে ওই ক্ল্যারিনেট বাজায় ও আর গিটারিস্ট 2জন। এরা পিসটা উল্টে উনি গান গাচ্ছেন, সামনে চলে গেছেন, গিটারিস্ট অন্য গানের কর্ড। আন্টি 2-3বার গাওয়ার পরে ইনস্ট্রুমেন্ট যখন ইন্টারলুড হলো, উনি পিছনে ঘুরে তাকাচ্ছে, কিউটা আসতেছে না কেন, এরা একটা অন্য মিউজিক বাজাচ্ছে। এখন আমি কি করব, আমি বললাম মত বাজাও। ওই ট্রাম্পেটওয়ালা আমার দিকে তাকাচ্ছে, আস্ক হিম নট টু প্লে, লেট মি প্লে। আমি তখন ওই গানের ওই ইন্টারলুডের পিসটা বাজিয়ে, মানে আমি দেখলাম যে উনি হাফ ছেড়ে বাজছে, মানে আর কোনোভাবে গানে আসা যাচ্ছে না, অন্য স্কেলে চলে গেছে গান। আর আন্টির কি অবস্থা, সামনে থেকে বেচারি দৌড়াও আসতে পারতো, কি করবে, মানে কি একটা অসহায় অবস্থা। আই রিমেম্বার দ্যাট ডে। শো শেষ করার পরে আন্টি আমাকে খুব প্রেজ করলো, থ্যাংক ইউ দিল, আর মিথুন চক্রবর্তী এসে জড়ায় ধরছে, তুমি বাঁচিয়ে দিয়েছো, একদম ইজ্জত চলে গেছিল, বাঁচিয়ে দিয়েছিস। আরেকটা হলে বেজ্জতি হয়ে যেত। আর ওই মিউজিশিয়ান গুলোকে এমন, ওই ভদ্রলোকে এমন বলো, কি করিস তোরা, কি কোন দিকে থাকাস, জর্দা বেশি খেয়েছিলি নাকি, এই অবস্থা। এখানে কিন্তু এক ফাঁকে রুনা লায়লা যে ভালো মিমিক্রি করেন, সেটাও একটুখানি ভালো গেছে, এন্ড সেন্স অফ হিউমার, ও মাই গড। আমরা শুরু করার আগে অনেকখানি করেছি, এটা অবশ্য বলতে চাইনি আমি। আমি কিন্তু এই ভয়ে ছিলাম যে হঠাৎ করে হয়তো বলে ফেলতে পারে আমি কিভাবে গান গাই। বঙ্গভবন তখনও কোনো মনেও নেই কোন প্রেসিডেন্ট আসবেন, ওইখানে আমি দূরে দাঁড়িয়ে আছি, আমি কেমন করে গান গাই, ওদেরকে সবাই দেখাচ্ছে, বড় দেখি কি অবস্থা কি খেলা চলছে, একটু বসেই করি। হ্যাঁ ম্যাডাম প্লিজ। না, ওনার একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে উনি যে লয়ে গান, ওই লয়টা উনি হাতে দেন না। যেরকম উনি গাচ্ছেন, একই খেলা চলছে হরদম 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 হরদম, একই খেলা, মানে এটার সাথে বাচ্চার একটা তাল, কিন্তু উনি এখানে অন্য একই খেলা হচ্ছে হরদম হরদম হরদম, একই খেলা, আমি কি হাতটা মানে সিঙ্ক্রোনাইজ হচ্ছে না। মিমিক্রি সাংঘাতিক বাপরে। আর মিমিক্রি ভালো করেন এমন আপনাদের কাছে কোনো তথ্য পাওয়া যাবে নাকি? আগে তো বললেন কিছু, এটা ওটা হয় কি স্পন্টানিয়াস হয়ে যায়, অন দ্য স্পট হয়ে যায়। সেন্স অফ হিউমার, ও মাই গড, কোনো আয়োজনে মানে ম্যাডাম থাকলে আসলে অন্য কারো কোনো দায়িত্ব নিতে হয়। এইটা কিন্তু আমাদের শ্রোতারা কেউ জানে না।
ওনাকে একটা মহারানীর জায়গায় দাঁড় করে দেয়। হ্যাঁ, কিন্তু যখন আমরা আর্টিস্টদের মধ্যে যে আড্ডাটা হওয়ার সময় তিনি যে কত লঘু আলোচনা করতে পারেন এটা কিন্তু সাধারণ মানুষ জানে না। এটার একটা কারণও আছে, আমি যেটা মনে করি ফিল করি, আমরা যারা মিউজিক করি আমাদের আসলে আমরা খুব একটা অন্যরকম মাইন্ডসেটে থাকি। আর যখনই আমরা এক হই তখন উই হ্যাভ দ্যাট থিং কামস আউট যে আচ্ছা ওর সাথে একটু মিঙ্গল করতে গেলে কি করা যায়, যোগ ক্র্যাক করা, অনেক কিছু হয়। তো এখানে বড় ছোট কোনো ব্যাপার না, আসলে উই এনজয় দ্য এনভায়রনমেন্ট। যখন এক হই তখন সবাইকে নিয়ে এনজয় করতে চাই। তখন ফর্মালিটিটা চলে যায়। ম্যাম, আপনার বাড়িতে নিশ্চয়ই আপনি বিভিন্ন আয়োজন করেন, সঙ্গীত শিল্পীরা আসে বা যারা আসে আপনার আয়োজনে, নিশ্চয়ই আপনারাও কোনো সময় ম্যামের বাসায় গিয়েছেন। অ্যাজ এ হোস্ট ম্যাম কিরকম, বাসায় গেলে তিনি গেস্টদের কিভাবে আপ্যায়ন করেন? ভালো বলতে পারবে, আমি একবার গিয়েছিলাম রিহার্সাল করতে। অনেক আগে ওই যে নেপালের জন্মদিনে গেছিস তো একবার, আমরা যে জন্মদিন করি না আমি নেপাল না, একবার গিয়েছিলাম ওই বকুলের বাসা, ওটাও আমি একবারই গিয়েছিলাম ওই যে নেপাল ট্যুরের আগে যে রিহার্সাল। আচ্ছা, অ্যাজ এ হোস্ট কিরকম, যদি আমি একটু ফুয়াদ নাসির বাবু তার কাছে আমি একটু শুনি। রিহার্সালে আমরা কি খাই বলো জানো? রিহার্সালে একটা কমন খাওয়া আছে, পুরি আর নুডলস। আমাদের রিহার্সাল থাকলে এটা না পুরি সমোসা, হ্যাঁ, তারপর মিষ্টি। আবার একবার কিন্তু বা দুবার তোমাদের আবার রাতে ডিনারও দিয়েছি। হ্যাঁ, আলমগীর সাহেবের ডিনারও কিন্তু দুবার দিয়েছি। একটু লেট হয়েছিল তো রিহার্সালটা, এইজন্য ডিনার দিতে হয়েছিল। ভুলে চলবে না। ভালো ছিল। ম্যাডাম রুনা লায়লার পছন্দের খাবার কি? আমি ওয়েস্টার্ন ফুডটা বেশি পছন্দ করি, টু বি অনেস্ট। ভাতটা তত মানে ওই শুক্রবারে দুপুরবেলা উনি বাসায় থাকেন তখন একটু খাই, বাট আদারওয়াইজ ভাতটা একদম অ্যাভয়েড করি, খাই না। আমার খুব একটা মানে হয় না যে ভাতের প্রতি কোনো। আর কোন খাবারের প্রতি ক্রেভিং সব থেকে বেশি হয়, যে একটু খেতে ইচ্ছা করে? ক্রেভিং তো অনেক কিছুই হয় কিন্তু খাওয়া যায় না। আপনার দিনটা কিভাবে শুরু হয় যদি একটু শুনি? সকালে আপনি কি করেন, রেওয়াজ করা হয় নাকি অন্য কিছু? আমি খালি গলায় করি। বেস্ট হচ্ছে যে কোনো মিট, সবাইকে এটা বলি যে এই প্রজন্মে যারা আছে যে তোমরা বসে করার তো তোমাদের সময় কারো নেই, তোমরা খালি গলায় যে কোনো সময় যে কোনো জায়গায় খুব একটা কঠিন গান, কারোই হতে পারে গান, সেই গানটা তোমরা ট্রাই অ্যান্ড সিং ইট উইদাউট এনি সাপোর্ট। হারমোনিয়াম একদম না। আমাদের ওস্তাদ মানে যখন গান শেখাতেন তখন বলতেন যে হারমোনিয়ামের সাপোর্টটা নিবে না, বিকজ কি হয় তুমি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছ হারমোনিয়ামের উপরে, আর যখনই হারমোনিয়াম সরিয়ে দেবে খালি গলায় গাইতে গেলে কিন্তু বেশি হয়ে যাবে। সো আমি মানে বাজাতে পারি না হারমোনিয়াম, আমিও পারি না। হ্যাঁ, সো এটা আমাদের একদম নিষেধ ছিল। তখন আমরা তানপুর আসর মন্ডল দিয়ে গান রেয়াজ করতাম। এখন আমি খালি গলায় করি, বাড়িতে কেউ থাকে না, আমি আমার মতন করে গাইতে থাকি। ম্যাডাম, আপনি যে বললেন যে সকালে রেওয়াজ করার এই অভ্যাস, কিছু টিপসও দিলেন কিভাবে করতে পারে। তবে আমাদের এই প্রজন্মের অনেকেই আছেন যে জেনজি জেনারেশন যারা গান প্র্যাকটিস করে, এরা একটু বেশি রাত করে ঘুমোতে যায়, সকালে অনেক দেরিতে ঘুম থেকে ওঠে, এজন্য রেওয়াজের জায়গায় একটা বড় গ্যাপ তৈরি হয়ে যায়। এই গ্যাপটা আসলে প্রজন্মের শিল্পীরা কিভাবে উঠতে পারে বা এটা কতটুকু হার্মফুল তাদের জন্য? অ্যাকচুয়ালি টু বি অনেস্ট, আমিও কিন্তু দেরি করে ঘুমাই, কিন্তু আমি উঠে যাই অনেক সকালে। আমার 4-5 ঘন্টা ঘুম হলে আই এম ফাইন, বিকজ আগে কি হতো যখন রেকর্ডিং করতাম তখন ওই 6টায়, সন্ধ্যা 6টায় শুরু হলো, পরের দিন 6টায় গিয়ে শেষ হলো। তো মাঝখানে যখন একটু গ্যাপ পেতাম ওই সিঙ্গার্স বুথে সোফার মধ্যে পাওয়ার ন্যাপ করে নিতাম। সো কম ঘুমানোর একটা অভ্যাস রয়েছে। আর উঠে তারপরে আমি মানে ব্রিদিং এক্সারসাইজ এগুলো করি বসে বসে, প্রাণায়াম যেটা ইয়ে করে, হ্যাঁ ওটা খুবই ইম্পর্টেন্ট, ওটা করি। আর হাঁটি
হাঁটি। তারপরে আমি ব্রেকফাস্ট খুব লাইট ব্রেকফাস্ট করি, একটা মাল্টিগ্রেইন টোস্ট, একটা ডিমের সাদা যে কোনো ইয়ে আর কি, অমলেট বা কিছু, এক গ্লাস কি বলে ডাবের পানি, আর বাদাম খাই ওই 5টা দেশি চীনাবাদাম। আমন্ড সবাই আজকে টিপস নিয়ে যান ম্যাম, কি কি খায় কি কি করে। আমি ওয়ালনাট খাই না, জাস্ট আমন্ডসটাই খাই সকালে 5টা খাই, আর তারপরে লাঞ্চ করি না। ওই লাঞ্চের সময় আমি ফ্রুট খাই 4-5 রকমের। খুবই হেলদি। হ্যাঁ, মানে এগুলো healthy মানে lifestyle। শুনছি ঠিক আছে, কিন্তু ওই যে এখনই গিয়ে হয়তো আমি মানে একটা burger ম্যাডামের খাওয়া জন্মদিন উপলক্ষে যে রান্না হচ্ছে সেগুলো খেতে বসবো। রান্না হচ্ছে? হ্যাঁ, গন্ধ পাচ্ছেন আপনি? কখন খাবো এটা? এই যে কিছুক্ষণের মধ্যে কথা বলতে তাহলে কিন্তু বেশি ভাত খাওয়া যাবে সবার। আপারা আমার একটা ছোট্ট না বেশ বড়ই প্রশ্ন আছে। প্রশ্নটা অন্যরকম, যে আপনি তো অসংখ্য বিশাল বিশাল বড় মাপের সঙ্গীত পরিচালকদের, সুরকারদের কাজ করেছেন। কার কাছে আপনার কাছে খুব কমফোর্টেবল মনে হয়েছে কিংবা খুব ভালো লেগেছে? সত্যি বলতে কি, আমি সবচেয়ে বেশি কাজ যার করেছি, সবচেয়ে কঠিন কাজ ছিল গানগুলো, না নিসার বাজমি। নিসার বাজমি সাহেব, আর বাপরে, মানে এমন প্রত্যেকটা গান ওনার যে কি কঠিন ছিল। আর তখন আমার বয়স কম, 14-15 বছর বয়সে। এখন কাটে না কাটে রে রতিয়া सैया इंतजार में, हाय हाय मैं तो मर गई बेदर्दी तेरे प्यार में, हाय हाय मैं तो मर गई बेदर्दी तेरे प्यार में, काटे ना कटे रे रतिया। মেলোডি কিন্তু আপা আমি আরেকবার একটু আমাকে, তবে তার আগে না আমাদের একটা সারপ্রাইজ কল আছে, আমরা একটু কলটা অ্যাটেন্ড করি ম্যামের উদ্দেশ্যে। সারপ্রাইজ কলটা নিই, তারপরে গল্প শুনবো। শুভদুপুর, শুভেচ্ছা। হ্যালো, প্রশ্ন তো অনেক আসবে। হ্যালো, সারপ্রাইজের জন্য একটু ওয়েট করতে হয়, তাই আমরা একটু ওয়েট করছি। হ্যালো, কে আছেন আমাদের সাথে? এখন কলটা না পেয়েও আমরা সারপ্রাইজ হয়ে যেতে পারি। কে কল দিল, তবে বলবো না, শেষ অবধি কানেক্ট না হওয়া পর্যন্ত বলবো না যে কে আছে আমাদের সাথে। এখন শুনতে পাচ্ছি আমরা? আমরা বোধহয় শুনতে পারছি। ইয়েস, আমাদের এখানে অডিও আসেনি। হ্যালো, আমার মনে হয় একটু যান্ত্রিক গোলযোগ হয়েছে, তবে আমরা তো যে গান শুনেছি, গান শোনার পরে সবারই একটা, তোমার হাতে ফোন যাচ্ছে। আমরা মনে হয়, হ্যাঁ এই যে কল আছে আমাদের কাছে। হ্যাঁ, ও মাইক্রোফোনে আমরা শুনি। স্পিকারে দাও, আবার বলুন। হ্যাঁ আপা, আমি কনা বলছি। কনা, কেমন আছো তুমি? আমি আছি আপা, আপনার দোয়ায়। সাগরের দোয়া করেন আপনি। হ্যাঁ, তোমাদেরকে অনেক মিস করছি। বসে দেখছি আপনাকে, তোমাদেরকে অনেক মিস করছি, তোমাকে, সাগরকে। তোমরা নেই কেমন খালি খালি লাগছে। আমরা নিজেরাও মিস করছি আপনাকে অনেক। তুমি তাড়াতাড়ি, অনেক অনেক শুভেচ্ছা আপা। আপনি আরো 7 বছর, আরো 600 বছর থাকেন আমাদের সঙ্গে। তুমি সুস্থ হয়ে তাড়াতাড়ি ফেরো, ঢাকায় এসো। আচ্ছা আপা, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে, তাড়াতাড়ি দোয়া করি। জি আপা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন কনা রেজা, এবং তিনি সুদূর ব্যাংকক থেকে আজকে শুভেচ্ছা জানাতে ফোন করেছিলেন।
প্রিয় মানুষের কল পেতে নিশ্চয়ই ভালো লাগে। কার কল আজকে সবার প্রথমে পেয়েছেন? জন্মদিনের উইশ আজকে কার কল সবার প্রথমে পেয়েছেন? ও আজকে কল আসলে ধরার সময় পাই না। এত ব্যস্ত সারপ্রাইজেস নিয়ে সকালে চলে আসতে হয়েছে, নিশ্চয়ই অনেক মিসড কল আছে। এর আগেও ম্যাডাম রুনা লায়লার অনেক মজার গল্প রয়েছে, মানে তারকা হিসেবে, মানে ম্যাডাম রুনা লায়লার থেকে বড় তারকা তো আমাদের নেই আসলে, সঙ্গীত জগৎ বলেন বা অন্যান্য সব মিলিয়েও যদি বলি, কিন্তু তারকা হিসেবে অনেক বিড়ম্বনা আসলে ম্যাডাম নিশ্চয়ই পুহিয়েছেন, এখনো আসলে পোহান। এরকম এক দুইটা গল্প একটু বলবেন? আপনার ঝুলিতে যে অনেক মজার গল্প আছে সেটা জানি আমরা। না মানে হয় কি, ওই কোথাও আসলে আমি যেতে একটু সংকোচ করি, কেন গেলেই একটা পিক করতে, কেউ ঘাড়ের উপরে, কেউ এই সাইডে, কেউ পাশে বসে, পারলে কোলের মধ্যে উঠে যায়। এক মহিলা, বয়স্ক মহিলা, তোমার অর্ধেক কোলে উঠে গেল। হ্যাঁ, একটা বিয়েতে আরেকজনকে ঠেলে সরিয়ে দিল, নিজে এসে বসে গেল। আমি বললাম আপনি চেয়ারে বসুন। না না আমি ঠিক আছে। আমি তো ঠিক নেই। হ্যাঁ, তারপরে আমরা একটা বিয়েতে, তো আমি যেতে চাই না, বিকজ যাদের বিয়ে, যাদের অনুষ্ঠান, তাদের অনুষ্ঠানটা হয়ে যায় না পুরো। হ্যাঁ, সব এলোমেলো হয়ে যায়। অনেক সময় তো ম্যারিড কাপলও চলে আসে ছবি তোলার জন্য। সো গিয়েছি, তখন বসে খাচ্ছি, খাবার দিয়েছে, ওই দিক থেকে সব ছবি পারমিশন কেউ নেয় না, ছবি তুলতে পারে। হ্যাঁ, তাই বললাম যে খাচ্ছি, এখন তুলবেন না প্লিজ, খাওয়া হয়ে যাক তারপরে। এর মধ্যে দেখি পেছনে হঠাৎ করে একটা ধাক্কা লাগলো, ঘিরে ঘুরে দেখি 5-6 জন বেশ স্যুট টুট পরা ভদ্রলোক, মানে ছবি, এই তোল 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 তোল, আমি হ্যাঁ এই হ্যাঁ তোল তোল ছবি তোল, ওইদিকে কেউ আছে করতে গিয়ে এরকম গায়ের মধ্যে আমার লিটারালি ধাক্কা দিয়ে। আমি বললাম এক্সকিউজ মি, এক তো আপনি পারমিশন নেননি ছবি তোলার জন্য, আর আপনি একটা মহিলার গায়ের ভিতরে ঢুকে গেছেন, এটা কেমন কথা? বলে ও সরি, না না একটা প্লিজ একটা ছবি তুলে নিন। তারপরে আর ঠিক যেই ছবি তুলতে আবার গায়ের মধ্যে। তবে ছবিটা যখন পোস্ট হবে তখন তো আর এই গল্পগুলো লেখা থাকবে না, তখন তো ছবি তুলেছি দ্য ওয়ান এন্ড অনলি রুনা লায়লা ম্যামের সাথে। আমি কিন্তু কখনো রাগ হই না, মানে অনেকে বিরক্ত হয়, বা আমি যে ছবি তুলতে চাই, কথা বলতে চাই, আমি বলি, বিকজ আই ফিল যে আমরা হয়তো ওরকম যারা আমাদের আইডল ছিল, যারা, তাদেরকে আমরা যদি কাছে পেতাম, আমরাও তো ওইভাবেই গিয়ে কথা বলার, ছবি তোলার একটা থাকতো। সো ওরা বেচারা কত আশা নিয়ে আসে, ওদেরকে রিফিউজ করাটা ঠিক না। আইডলের কথা বলছিলেন, সে জায়গায় আমি একটু দীপ্তিকে থামিয়ে বলি। ম্যাম, ছোটবেলা থাকতে আপনার আইডল কে ছিল, যারা অটোগ্রাফ বা একটা ফটোগ্রাফ তোলার জন্য আপনি বেশ অধীর ছিলেন? আমরা নাকি নাম জানতে পারি? আমার প্রথমেই ছিল দিলীপ কুমার সাহেব। আচ্ছা। হ্যাঁ, আর রফি সাহেবের গানের পাগল ছিলাম আমি। আর রফি সাহেবের তখন তো রেডিওতে শুনতাম, তো আমি রফি সাহেবের গান শুনলে আমি খালি দিলীপ সাহেবের চেহারাটা চিন্তা করতাম। আমি ভাবতাম যে ওই সুন্দর লোকটাই এরকম গাইছে। তারপরে আমি একটা ছবি দেখলাম ফিল্ম ফেয়ারে রফি সাহেবের, আমি বললাম উনি কিভাবে দিলীপ কুমারের এত সুন্দর গলা, মানে অপূর্ব, কি যে ভালো একটা মানুষও ছিলেন। একটা গান গাওয়ার সুযোগ হয়েছিল আমার ওনার সাথে, মানে আমি বলবো যে স্টুডিওতে আমাকে নিয়ে গেছে প্রডিউসার, আমি গিয়ে দেখি রফি সাহেব বসা, বাপিলারির সুরে ডুয়েট গান ছিল। তো আমি তো বলছি যে আই এম সো সরি, আমাকে তো আনতে গেছে যেভাবে, যখনই আমি তখন চলে এসেছি, বলি না নেই मैं जरा जल्दी आ गया, आपके साथ गाना है ना। তো আমি বলছি কি, আমার বিশ্বাস হচ্ছে না, এই মানুষটার গান ছোটবেলার থেকে শুনে আসছি, তার আমার সাথে, আমি ওনার সাথে এখন গাইবো,
আনবিলিভেবল লাগছিল। তো উনি একদম উঠে দাঁড়িয়েছে, বলে আপ बैठिए। আমি বললাম যে रफ़ी साहब प्लीज़ आप बैठ जाइए, मैं ठीक हूँ। बोले नहीं नहीं, मेरे लिए आपके साथ, आपको देखना, आपके साथ बातें करना, आपके साथ गाना ये मेरे लिए बहुत इज्जत की बात है। तो उन्हीं की बोलें जे रुना जी, मेरे लिए बहुत इज्जत की बात है कि आप मेरे साथ गा रही हैं। মানে এই রকম উদার মানুষ কি করে হয়, অনেক এই জন্যে কিন্তু এরা বড় হয়েছে। এত একটা শিল্পী যতই বড় হোক, যতই ফেমাস হোক, যতই তার নাম যশ সবই হোক, টাকা পয়সা হোক, কিন্তু if he is not he or she is not a good human being, তাহলে কিন্তু মানুষ ভুলে যায়। ওই এই যাও এখান থেকে সরো, কেন আসছো, এরকম বিহেভিয়ার করলে মানুষ কষ্ট পায়, দুঃখ পায়, পিছিয়ে গিয়ে আবার কমপ্লেনও করবে যে দেখো কিভাবে আমাকে তাড়িয়ে দিল। উদাহরণ তো আসলে সবচেয়ে বড় উদাহরণ আমাদের সামনে বসে আছে। মানে ম্যাডাম রুনা লায়লা যে অসাধারণ মানুষ, এই কথাটি যেই তার সংস্পর্শে গেছেন সেই মনে হয় স্বীকার করবেন বা বাধ্য স্বীকার করবেন। আমার একটা কোশ্চেন আছে, ঠিক আছে, সেটা হলো আপনার প্রথম যে অ্যালবামটা বেরোলো সুপার রুনা, যেটা বাপ্পি লাহিড়ী করেছিলেন, এই রেকর্ডিং এর আপনার এক্সপেরিয়েন্সটা কি ছিল যখন প্রথম কাজটা করলেন? এটা অ্যাকচুয়ালি ইএমআই লন্ডন আর ইএমআই ইন্ডিয়া জয়েন্টলি কোলাবোরেট করলো। তো আমাকে ইএমআই ইন্ডিয়া থেকে ফোন করলো যে আমরা একটা প্রজেক্ট নিয়ে চিন্তা করছি, সেটা হচ্ছে একটা ডিস্কো অ্যালবাম করব আর বাপ্পি লাহিড়ী সুরকার। ওকে করব বলে আমরা লন্ডনে অ্যাবি রোড স্টুডিওতে এটা রেকর্ডিং করব, যেখানে বিটলস, তারপর ক্লিফ রিচার্ড, সব বড় বড় ইয়েরা লোকেরা ওখানে গান গেয়েছে। তো ঠিক আছে গাইবো, তো ওরা চলে আসলো, আমরাও গেলাম, গিয়ে গানগুলো সব তোলা হলো। আর এমনই কপাল, মানে এত ঠান্ডা ছিল যে আমার একদম গলা বসে গেল। হ্যাঁ, আমি তো এখন টেনশনে পড়ে গেলাম যে এখন কি করব, একটা গোটা অ্যালবামের গান, 10টা গান কিভাবে গাইবো। তারপর ওদের বললাম, ওরা তো সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে গেল, নিয়ে কি ওষুধ টষুধ দিল। তারপরে ওই একটু বেটার হলো, ওইটা নিয়েই গাইলাম। আর একটা তো ওই যে হ্যালো হাই বলে একটা গান আছে, ওটার যে ব্যাকিং ভোকালস, ওরা ওগুলো সব ডায়ানা রসের সাথে যারা ভোকালস দেয়, হ্যাঁ, ওরা দিয়েছে। তো ইট ওয়াজ আ গ্রেট এক্সপিরিয়েন্স। আর অ্যাবি রোড স্টুডিওজ itself is a very prestigious place. সেখানে আমি 4টে অ্যালবাম করেছি, ওখানে রেকর্ড করেছি। তো এরপরে আরেকটা অ্যালবাম করতে গেলাম ওইখানেই অ্যাবি রোডে। তো ও যে আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার ছিল, ও অর্ধেক সেও মানে আমাদের মতনই হয়ে গেছিল। হ্যাঁ, ব্রিটিশ ছেলে, পিটার জেমস, বাট ও আমাদের মতন গল্প করছে, আমরা গান শুনছি, এ করছি, আড্ডা মারছি স্টুডিওতে। তো আরেকটা যখন অ্যালবাম করতে যাই তখন পিটার জেমস ওয়াজ অন হলিডে। আমি বললাম পিটার জেমস ছাড়া হবে না। বলে না না, আরেকটা, সবাই তো ভালো ওখানে, তো আরেকটা স্টুডিওতে আরেকজন সাউন্ড ইঞ্জিনিয়ার করবে। তো আমি ঢুকলাম ইয়েতে, স্টুডিওতে ঢুকে দেখি ওই সাউন্ড ইঞ্জিনিয়ারটা কনসোলের উপরে পা তুলে বসে আছে। I just walked out. I'm not going to record with this man. He has no respect. আমরা মাইককে সালাম করে গান শুরু করি, আর ও কনসোলের উপরে পা রেখে বসে আছে এর সাথে। I didn't work with him. I mean, ও আসুক, হলিডে করে আসুক। How was Bappi Lahiri at that time? Bappi Lahiri was fine. তো আপনার সাথে তো ওর আগে মনে হয় বাপ্পির দার কোনো ইয়ে ছিল না।
না আমরা শো করেছিলাম অনেক। হ্যাঁ, আমাদের এই যে গল্পের ধারা আসলে এত এত এক্সপিরিয়েন্স, এত মানুষের সাথে আসলে একদিন অনেকগুলো দিনই আমার মনে হয় ইনাফ হবে না। তবে জন্মদিনের এখানে আমরা আয়োজনের একদম শেষ দিকে চলে এসেছি এবং কেক কাটা ছাড়া একটা জন্মদিন অসম্পূর্ণ, মিষ্টি মুখ করা ছাড়া অসম্পূর্ণ। তাই মিষ্টি মুখ করে আজকের এই বিশেষ দিনটা আমরা উদযাপন করব আমাদের প্রিয় শিল্পীদের কাছে সাথে নিয়ে, এবং সবসময় আমাদেরকে পেছন থেকে এই অনুষ্ঠানটা যিনি পরিচালনা করেছেন আমাদের প্রযোজক, সবসময় সকলের বার্থডে আমরা সামনে সেলিব্রেট করি, পেছন থেকে হেল্প করেন আমাদের অনন্যা রুমা, এবং আরো একজন আছেন, আমরা তাদেরকে একটু সাউন্ড ইঞ্জিনিয়ার আজম বাবু আছেন, তাদেরকে আমরা একটু আমন্ত্রণ জানাবো আজকে আমাদের তারকা কথনের সেটে আসতে। গান তৈরি করার পেছনে কাজ করেন, অনুষ্ঠানের পেছনে কাজ করেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শুভ জন্মদিন তোমার, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। মিস একটু বলবেন যে কেকটা দেখে কেমন লাগলো? ইটস অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক, এত ভালো আইডিয়া এটা। একটু বেশি উপরে। Happy birthday to you. Happy birthday dear Runapa. Happy birthday to you. আরো অনেক অনেক জন্মদিন আমরা একসাথে পালন করতে চাই। পাওয়া গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা সাজিয়ে রাখার মতো। আজকে শুভ দিন